আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখছেন? কখনো নিজেকে অসহায় মনে হয়েছে কিনা? মানুষটাকে দেখে ভোট দেন। তেমন যদি আওয়ামী লীগ হয় তাদের সঙ্গে কি আবার রাজনীতিতে দেখবো আপনাকে? এইটা একটা মজার ব্যাপার। জাতীয় রাজনীতিতে সেটা কি সম্ভব হয়েছে? সমস্ত দর্শকদেরই শোনার জন্য অনুরোধ করি। কেন রাজনীতিতে যুক্ত হয়েছিলেন? মানে এটা আর একটা কঠিন প্রশ্ন করলেন। নির্বাচন কি হবে? বাংলাদেশে অনেক ধরনের রাজনীতিবিদের গল্প শুনি। মাঠ কাঁপানো রাজনীতিবিদ, গলা ফাটানো রাজনীতিবিদ, সন্ত্রাসের গডফাদার অভিযোগে অভিযুক্ত রাজনীতিবিদ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজনীতিবিদ, কিন্তু প্রায় 6 দশক ধরে পরিচ্ছন্ন রাজনীতিবিদ যিনি প্রতিনিয়ত কল্যাণমুখী রাজনীতির স্বপ্ন দেখেন, তেমন একজন রাজনীতিবিদ আজকে আমাদের যত কথা অনুষ্ঠানের অতিথি মাহমুদুর রহমান মান্না। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। যেগুলো বলছিলাম, আসলে এরকম অনেক ধরনের রাজনীতিবিদের গল্প শুনি আমরা, কিন্তু বিপরীতমুখী হয়ে এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে আমরা এখনো শুনিনি। এই বিপরীতমুখী রাজনীতি করে যাচ্ছেন, কখনো নিজেকে অসহায় মনে হয়েছে কিনা? না, অসহায় মনে হয়েছে এরকম কখনো আমার মনে পড়ে না। ধরেন কোনো কোনো সময় হয়তো কষ্ট পেয়েছি, কোনো ব্যাপারে একদম একাকী নিজে নিজে হজম করবার চেষ্টা করেছি, কারোর সাথে শেয়ার করতে পারিনি বা করতে ইচ্ছে করেনি, এরকম মুহূর্ত আছে। কিন্তু একেবারে অসহায় কখনো হয়েছি তা আমার মনে হয় না। আচ্ছা, আমরা যদি শুরুতেই এই যে প্রায় 6 দশক ধরে রাজনীতি করছেন, কেন? আমরা তো জানি আপনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। অন্য কোনো কোথাও না যুক্ত হয়ে কেন রাজনীতিতে যুক্ত হয়েছিলেন? এইটা একটা মজার ব্যাপার। আমি জানেন ছোটোবেলায় মানে যখন প্রাইমারি লেভেলে পড়ি, ক্লাস 5-6-এ, তো ওই সময় আমার বাড়ি বগুড়াতে কোনো একটা অনুষ্ঠানে আমি গেছি। ওখানে ডিসি সাহেব এসেছিলেন, তখন পাকিস্তান আমল তো। ভদ্রলোক দেখতে খুব সুন্দর ছিলেন, ওয়েস্ট পাকিস্তানি, এবং ভালো বাংলা বলতে পারতেন না, কিন্তু খুব অমায়িক ছিলেন। মানে খুব হেসে হেসে কথা বললেন উর্দু বাংলা মিলে। আমি একদম মুগ্ধ হয়ে গেলাম তাকে দেখে। তারপর থেকে আমার মধ্যে মনে হতো যে ডিসি হতে হবে আমাকে। কীভাবে ডিসি হওয়া যায় কেউ তো আমি বুঝি না। কেউ আমাকে জিজ্ঞেস করতো বড় হয়ে কী হবে, কেন ডিসি হব। এইটা কিন্তু আমার বহুদিন ছিল। তারপরে ধরেন আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি বগুড়াতে। ক্লাস 9-এ আমি ঢাকা চলে এসেছি। আমার মেজো ভাই, উনি ঢাকা থাকতেন। প্রথম দিকে তো লেখাপড়া শেষ করে চাকরি করতেন, সাংবাদিকতা করতেন, আমরা একসাথে থাকতাম। উনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ওনার কাছে রাজনীতির গল্প শুনতাম, ইউনিভার্সিটির গল্প শুনতাম। তখন ছিল আমতলা। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই মাঝে মাঝে ইউনিভার্সিটি যেতাম। আমাদের বাসা ছিল আপনার ওই নতুন পল্টন লাইন, বিডিআর ফার্স্ট গেটে। ওইখান থেকে হেঁটে নিউ মার্কেট যাওয়াতে তো ইউনিভার্সিটি ওখান থেকে তার কতক্ষণ লাগে। মাঝে মাঝে যেতাম, মিটিং দেখতাম, শুনতাম। কিছু বুঝতাম না, বক্তব্য তো বুঝতামই না, কিন্তু ভালো লাগতো। তবু অনেকগুলো ছাত্র একসাথে বসে সভা করছে, বক্তৃতা করছে, কোথাও মাইক বাজছে, কোথাও খালি গলায়। তো আমার মেজো ভাই যেহেতু রাজনীতি করতে, ওনার কাছে জিজ্ঞেস করতাম। উনি আমাকে ধীরে ধীরে সম্ভবত রাজনীতির দিকে নিয়ে আসছেন। আমার ঝোঁকটা তখন রাজনীতির মধ্যে হয়েছে। এবং আমি যখন এসএসসি পাস করলাম, কলেজে ঢুকলাম, ঢাকা কলেজে 1966-এ। এই 66-68 দুটো বছর আমি কলেজে পড়েছি, ইন্টারমিডিয়েট। এই সময় দুটো নির্বাচন হয়েছিল ক্লাস রিপ্রেজেন্টেটিভের। তাদের মধ্যে থেকে আবার একজন ছাত্র সংসদের জিএস হয়েছেন। ওইভাবে ছাত্র সংসদটা গঠিত হয়েছে। ওই ভোটে আমি খুব অ্যাক্টিভ ছিলাম। তখনই ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়েছিলাম। আমার বন্ধু যিনি ছিলেন তার পক্ষে কাজ করেছি পরপর দুইবার। দুইজনই ছাত্রলীগ করতেন। একজন পরে ব্যাংকার হয়েছে, একজন আর্মিতে গেছেন। ওইভাবে একটা ইনভলভমেন্ট হয়েছে। তারপরে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়েছি, তখন একটা পূর্ণাঙ্গভাবেই দলের সঙ্গে যুক্ত হয়ে গেছি। আমরা দেখেছি আপনি একটা সময় সমাজতান্ত্রিক রাজনীতির সঙ্গে ছিলেন, তখনও জয় বাংলা স্লোগান দিয়েছেন। আপনি একজন মুক্তিযোদ্ধা, জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন। তারপরে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ছিলেন, সেখানে অবশ্যই জয় বাংলাটি বলেছেন। বর্তমানে যে রাজনৈতিক সমীকরণ আমরা দেখেছি যে আপনি বিএনপি এবং এই সমমনা দলগুলোর সঙ্গে আপনার দলের একটি ঐক্য হয়েছে। তো এই ঐক্যের কারণে এই শব্দটা কি আপনার কণ্ঠে চলমান থাকবে? না না, এটার সাথে কোনো সম্পর্ক নেই।
জয় বাংলা স্লোগান এখনও যদি দেন, এটার তো আবিধানিকভাবে এটার ব্যঞ্জনা, ব্যাখ্যা, দোতনা, ব্যুৎপত্তি যেরকম করে বলেন, কোনো জায়গা থেকে আপনাকে নেতিবাচক জায়গায় দিতে পারবেন না। জয় বাংলা মানে বাংলার জয় হোক, এটাই তো বলা। তো বাংলার জয় হোক বলবেন, অসুবিধা কি? একটা বিতর্ক তখন এরকম হয়েছিল যে বাংলা মানে তো বিভক্ত বাংলা, পশ্চিমবাংলা তো আমাদের সাথে নাই। কিন্তু সেই প্রশ্নেরও রিজলভ হয়েছে এরকম করে যে বাংলা বলতে এখন এটাই বোঝায়, যেহেতু আমরা স্বাধীন হয়েছি, অতএব আমরা জয় বাংলা বললে এটা কোনো খণ্ডিত বক্তব্য হয় না, বলতে পারি। কিন্তু জয় বাংলা শব্দ বা স্লোগান আমরা ছেড়ে দিয়েছি যখন স্বাধীনতার পরে আমি জাসদ ছাত্রলীগ করছি। জাসদও প্রথম দিকে জয় বাংলার পক্ষে বলেছে, কিন্তু রাজনৈতিক অন্যান্য বক্তব্যের সঙ্গে তখন এটা খাপ খায়নি। মানে এটা কোনো সিদ্ধান্ত নিয়ে বাদ দেওয়া যেটা পরিত্যাজ্য, এটা দিলে মানুষ পছন্দ করবে না বা এটা কী দরকার, এরকম নয়। অন্যান্য বক্তৃতায় ধরেন আমরা তখন বলতাম লড়ছি একটা শ্রেণী সংগ্রামকে তীব্রতর করে, একটা সফল সামাজিক বিপ্লব করে সায়েন্টিফিক সোশ্যালিজম বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র করব। তো এইটা এক ধরনের আন্তর্জাতিকতাবাদী স্লোগান, এর মধ্যে জাতীয়তাবাদী স্লোগান চলতো না। এইভাবে আমাদের বক্তৃতার শেষে স্লোগানে এসে গেল বিপ্লব দীর্ঘজীবী হোক। তখন আর জয় বাংলা বলছি না, ছেড়ে দিয়েছি। মানে আবার বলি, পরিত্যাগ করে দিয়েছি এরকম নয়, কিন্তু বাদ পড়ে গেছে। সেই থেকে এরকমই চলছে, এখন আর বলি না। এখন নতুন করে জয় বাংলা যে বলবো, আরও অন্যান্য অনেক ইস্যু এসে গেছে। এখন ধরেন 24 সালে যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানের মধ্যে ব্যাপকভাবে ছাত্র জনতার মধ্যে যে চেতনাটা আসছে, সেটা হচ্ছে 54 বছর ধরে যে বাংলাদেশে আমরা বাস করেছি, সেই বাংলাদেশ আমাদের মতো দেশ হয়নি। আমরা যে আকাঙ্ক্ষায় মুক্তিযুদ্ধ করেছিলাম, যে আকাঙ্ক্ষায় আমরা তখন ভাষা আন্দোলন করেছিলাম, কিংবা মাঝখানে এরশাদ বিরোধী আন্দোলন করলাম, যতগুলো এই গণ আন্দোলন অভ্যুত্থানের মতো হয়েছে, তার লক্ষ্য ছিল একটা বাসযোগ্য ভূমি তৈরি করবার, নতুন বাংলাদেশ। ফলে জয় বাংলার আসেনি। এখন যেমন ধরেন জয় বাংলার সবচেয়ে বড় প্রবক্তা হবার কথা যে শেখ হাসিনার, উনিও শেষ পর্যন্ত বাংলাদেশ চিরজীবী হোক এটা বলতেন, জয় বাংলাও বলতেন। কিন্তু বুঝেছেন যে এই স্লোগান, আমি মনে করছি বুঝেছেন যে ওইভাবে ব্যাপক মানুষকে আকর্ষণ করে না, উনি একটু বদলে বাংলাদেশ চিরজীবী হোক বলতেন। এখন আমরা কোনোটাই এরকম বলি না। এখন আমাদের ওই রকম দলগত কোনো স্লোগান নেই, বা ধরেন যে এখন একটা স্লোগানের মধ্যে দিয়ে আমাদের সামগ্রিকতাটা বোঝাচ্ছি, এরকম নেই। আপনি খেয়াল করে দেখবেন কারোই নেই। বিএনপি বলে বাংলাদেশ জিন্দাবাদ, কিন্তু জামাতের এরকম কোনো স্লোগান নেই। বা ধরেন যে শিক্ষার্থীরা এত বড় অভ্যুত্থান করলো, পরে তার একটা দল করলো এনসিপি, যদিও এটা তো এখন বহু ধরনের জটিলতার মধ্যে আছে, এরাও এরকম কোনো স্লোগান বলে না। ফলে জয় বাংলাটা আসে নেই। আর আরেকটা বিষয় হলো, জয় বাংলার যারা চ্যাম্পিয়ন ছিলেন, তারাই তো গত 15 বছর শাসন করেছেন, মানে নির্যাতন করেছেন, লুট করেছেন, শোষণ করেছেন, ঘৃণিত আন্দোলনের মধ্যে দিয়ে পরাজিত, বিতাড়িত একভাবে বলেন। ফলে এই স্লোগান আর কেউ সামনে আনে না। তো আমাদেরও ওই স্লোগান আনবার মতো কোনো চিন্তা নেই, যেভাবে চলছে এরকমই চলুক। কেউ যদি বলে ভাই জয় বাংলা বললে কি কোনো দোষ, আমি বলবো দোষের কী হবে, বাংলাদেশের জয় হোকে তো চাইতেই পারি। কিন্তু এই স্লোগান দিয়ে এখন জনগণের মধ্যে কোনো নতুন ব্যঞ্জনা তৈরি করতে পারবো এইরকম মনে করি না। আপনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলছিলেন, যেটার প্রবক্তাদের একজন আপনি, দীর্ঘদিন এই রাজনীতি করেছেন, পরে কেন সরে আসলেন? প্রবক্তা আমি ছিলাম এরকম বললে একটু বেশি হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, যারা করেছে, যারা প্রবক্তা, তারা আমার নেতা ছিলেন, বড় ভাইয়ের মতো গাইড ছিলেন, এবং তাদের আমি সহযোগীও ছিলাম। সেইভাবে যদি আপনি বলেন যে এটা আমি শেয়ার করেছি, এটা আমি বিল্ড করেছি, সেটা ঠিক। কিন্তু এও ঠিক যে যখন সোভিয়েত ইউনিয়নে প্রথম গর্বাচেভের আমলে পুরো জিনিসটা বদলে গেল, গ্লাসনস্ট পেরেস্ট্রয়কা, উনি দুটো মানে শব্দ এবং তার ব্যাখ্যা সহ তাদের কংগ্রেসের রিপোর্ট, তাদের সেন্ট্রাল কমিটির যে সমস্ত প্লেনারি বা অন্যান্য মিটিংয়ের মধ্যে বইপত্র ছাপলেন, ওগুলো পড়ে আমার মনে হলো সত্যি সত্যি সমাজতন্ত্র একটা সংকটের মধ্যে পড়েছে। এবং এই সংকটটা কেবল প্রয়োগের সংকট, এটা তত্ত্বের সংকটই আছে। ধরে আমি আপনাকে এটা করে বলি, সমাজতন্ত্র এমনভাবে একটা কথা বলে যে সব মানুষেরই প্রায় সমান দক্ষতা আছে,
সবার সমান সৃজনই আছে এবং সবাই সমান অধিকারের প্রাপ্য, তার অধিকার আছে সমান অধিকার পাবার। কিন্তু মানুষকে স্টাডি করবার পরে মনে হয় না সব মানুষ সমান যোগ্যতা নিয়ে জন্মায় না। যে ভালো ক্রিকেট খেলতে পারে সে ভালো ফুটবল খেলতে পারবে এমন কোনো কথা নেই। তো এরকম করে হয় যে একটা কাজ একজন যত ভালো করতে পারবে আর তত ভালো করতে পারে না। এই জন্য দেখা গেল যে রেজিমেন্টেশনটা সোশ্যালিজম বা কমিউনিজম করতে চাইলো সেটা ভেঙে গেল। বিদ্রোহ যে হলো, ধরেন সোভিয়েত ইউনিয়ন বুঝে শুনে থিওরিটিক্যালি এটা সলভ করবার চেষ্টা করলো, ভেঙে গেল দেশটা। কিন্তু বাকি ইস্ট ইউরোপের কয়েকটা জায়গায় তো বিদ্রোহ হলো যারা এই সমাজতন্ত্র চলবে না। এবং দেখেন চীনেরটাও যদি আপনি খেয়াল করেন, এরা সমাজতন্ত্র বলছে কিন্তু একদম ওপেন মার্কেট ইকোনমি চলে। তো এগুলো দেখবার পরে আমি অনেকটা বলতে পারি সচেতনভাবে আমি মনে করেছি যে এইটা চলবে না। সেটাও মনে করেছি আজ থেকে 20 বছর আগে বেরিয়ে এসছে। এবছর আমি ঠিক মনে করি অতএব দল করবো না। আমার যাই অধিকার ছিল, মানে যা আমার কর্তৃত্ব ছিল, যে আমি বলতে পারতাম, যা অর্জন করবার চেষ্টা করতে পারতাম, সব রেখে দিয়ে আমি বলেছি আমি এই ফিলোসফিতেই যেহেতু নাই, অতএব এটার মধ্যে কোনো ফাইট করছি না। আমি টোটালটাকেই আমার জন্য অগ্রহণযোগ্য মনে করে একা একা বেরিয়ে চলে এসেছি। ছাত্র রাজনীতি যখন করেন আপনার ব্যক্তিগত আপনার কারণে আপনি একটা মাহমুদুর রহমান মান্না কেস ছিল, আমরা জানি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেখান থেকে নির্বাচিত জিএস হয়েছেন, আবার পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিপি হয়েছেন। এবং আমার একটি স্মৃতি রয়েছে যেটি হয়তো বা আপনার মনে নাই, আপনি বিভিন্ন অনুষ্ঠানে থাকেন। আমি ফরিদপুরের ছেলে, ফরিদপুর একটি খুব বড়, দক্ষিণবঙ্গের খুব বড় একটি কলেজ রয়েছে, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ। আমি গেছি একবার। সেই কথাই আমি বলছি, আমি তখন সেখানকার স্টুডেন্ট। হলের মধ্যে ছিল ভর্তি, বাইরে অনেক ছেলে ছিল, মানে ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে জড় হয়েছিল শুধু আপনার বক্তব্য শুনতে। এবং সেই সময়ের যে প্রেক্ষাপট ছিল, মূলত ছাত্রছাত্রী সংসদের নির্বাচন উপলক্ষে আপনাকে নেওয়া হয়েছিল। এবং ওই সময়টাতে আপনার ছাত্রদল টানা প্রতি বছর তারা নির্বাচিত হতেন, তাদের নেতৃবৃন্দ নির্বাচিত হতেন। তো আপনাকে যেবার নেওয়া হলো প্যানেল পরিচিতি অনুষ্ঠানে নির্বাচনের 2-3 দিন আগে, আপনার বক্তব্য, আপনার প্রায় 1.5 ঘন্টার বক্তব্য শুনে ওইবার ছাত্রলীগ পুরো প্যানেলে জয়ী হয়েছিল। ঠিক ওই সময় আমি রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলাম। তো এই যে একটা সুবক্তা বা বক্তব্য দিয়ে আপনি এই শিক্ষিত সমাজকে, ছাত্র সমাজকে একত্রিত করতে পেরেছেন, জাতীয় রাজনীতিতে সেটা কি সম্ভব হয়েছে? আমি মনে করি হয়েছে, কিন্তু তারা একটু একটা ব্যাখ্যা বলি। আপনি খুব মানে এমন একটা প্রশ্ন করেছেন যেটা আমার মানে স্মৃতিকে, অন্তরকে ছুঁয়েছে। কীরকম করে একটা কথা বললেন, ওই সময়ের কথা বলি। চ্যানেল 24-এ যিনি মালিক, একে আজাদ, উনি তখন, আমি জানি না ওটা এখন বলাতে ওনার কোনো খারাপ লাগবে কি না, উনি তখন ফরিদপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। জাসদ ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগের, হ্যাঁ। আর একটা হচ্ছে যে ওই একটা জায়গায় রাত্রেবেলা আমি কর্মীদের নিয়ে বসেছিলাম, সবার সাথে পরিচয় জিজ্ঞেস করছিলাম। একজন হঠাৎ করে বলল মাহমুদুর রহমান মান্না, নাম বলতে বলেছি। তো নাম বলতে আমি তাকে বললাম যে আমার নাম বলতে বলিনি, তোমার নাম বলতে বলেছি। সবাই হো করে হাসলো। আমি তো অবাক, কী ব্যাপার? কয় স্যার ওর নামই তো এটা, ওর নামও এটা পুরাটাই। বললো হ্যাঁ, একমাত্র এক জায়গায়, যদি আমাকে আরও কেউ কেউ বলেছে না এই নামে আরও 2-1 লোক আমরা চিনি, কিন্তু আমি একটাই দেখেছি। যাই হোক, আর একটা ঘটনা বলি। মেডিকেল কলেজে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা আমার জানা ছিল না, কিন্তু মেডিকেল কলেজে আমি বক্তৃতা করতে গেছি। সেখানে নির্বাচন হচ্ছে, আমাদের প্যানেল পুরে জিতেছে। ধরে কয়েক বছর আগে ডাক্তার মুক্ত বলে এক ভদ্রলোক আছেন বাগেরহাটের, এখনও আছে, আওয়ামী লীগের নেতা। তো ওনার সাথে কী ব্যাপারে যে আমার কথা হয়েছে, তো উনি আমাকে জিজ্ঞেস, আপনি আমাকে চিনবেন না? আমি আপনাকে খুব চিনি, আপনি আমার ভাগ্যটাই বিগড়ে দিয়েছেন। আমরা মানে আপনার কারণে আমার অনেক বড় ক্ষতি হয়েছে। আমরা ভাই আমি বুঝি কী করেছি, মানে আমি প্রথমে একটু চিন্তি কেন কী করেছি। তা আমাকে বলছে যে আপনি ভুলে গেছেন, আপনি যে মেডিকেলে প্যানেল পরিচয় করতে গেছিলেন, যেইখানে ভিপি হয়েছিলেন ডাক্তার মাহবুবুর রহমান, এখন খুব বড় আই স্পেশালিস্ট, বাংলাদেশ আই হসপিটাল, হ্যাঁ, তার যিনি উনি ভিপি হলেন। আমি মুজিববাদী ছাত্রলীগ থেকে ভিপি ক্যান্ডিডেট ছিলাম, আমাদের প্যানেল জেতার কথা ছিল, আপনি গিয়ে বক্তৃতা করার কারণে আমি জিততে পারিনি। ফলে আমি রাজনীতি তার ওইভাবে
ভিপি হলে তারও বড় জায়গায় যেতে পারতাম, সেটা হতে পারলাম না। আমি না কোনো সময় বুঝি নাই যে আমি এমন ভালো কি বক্তৃতা করতাম। জাসদ তখনও গঠিত হয়নি সম্ভবত, 72 সালের দিকে। আমি আর রব ভাই তখন জাসদের জনসভা করে বেড়াই, বক্তা নেই তো। তো সেইভাবে বগুড়া গেছি, বগুড়ার জনসভায় বক্তৃতা করেছি। করবার পরে মানে যখন জনসভা শেষ হয়েছে রাত্রে আমাদের রংপুর যাওয়ার কথা, আমি আর রব ভাই আছি কেবল। আমার হঠাৎ মনে হলো বগুড়া আমার বাড়ি, আমি যাবো না রংপুর। বললাম রব ভাইকে, রব ভাই একটু কষ্ট পেলেন, একা একা যেতে হবে তার, তবু আমি রয়ে গেলাম। রাতে থেকেছি, পরদিন বিকেলবেলা আমি গেছি আমাদের পার্টি অফিস বগুড়ার 7 মাথাটা হলো হেডকোয়ার্টার শহরে। ওইখানে যখন যাচ্ছি দেখি বিভিন্ন জায়গাতে আমার ওই বক্তৃতার রেকর্ড বাজছে। আমি খুবই এটা কীভাবে হলো, গেলাম। তারপরে অফিসে গেলেই সবাই হই হই করে উঠেছে, ভাই কী করেছেন, বগুড়ার লোকজন তো সবাই এত খুশি হয়েছে, এই দেখেন না সব রেকর্ড বাজাচ্ছে। তো আমি বুঝতে পারলাম না কেন এরকম হয়তো। আমি একটা ক্যাসেট কিনে নিলাম, তখন ক্যাসেট নিয়ে রাত্রেবেলা 3 বার আমি বাজিয়ে বাজিয়ে শুনেছি। কি এমন হলো যে এরকম শহরের মধ্যে আবার রেকর্ড বাজাবে, এরকম তো কোনো ব্যাপার না। আমি তখনও বুঝি নাই, আমি এখনও কিন্তু বুঝি না, কারণ আমি খুব নর্মালি বলি, যা মনে করি তাই বলি। আমার বক্তৃতায় খুব অলংকার থাকে না। আমার সময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন নুরুল আলম সিদ্দিকী, উনি যে অলংকার দিতেন বক্তৃতার, মানে উনি খুব ভালো বক্তৃতা করতেন। আমি বক্তৃতা ওইসব করতামই না। আমার আরেকজন নেতা ছিলেন আশরাফ আরব, ফায়ারি বক্তৃতা, গরম করে ফেলতে পারতেন। আমি ওই দিকেও জানি, আমি নর্মাল বক্তৃতাই করতে থাকছি। তারপরেও এটা হলো কীভাবে বা কেন, এইটা আমি চিন্তা করতাম। তখন আমাকে কয়েকজন বলেছেন, আপনি আরও ভালো করে শুনবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আপনার বক্তৃতার একটা হচ্ছে যে অল দ্য সেন্টেন্সেস আর কমপ্লিট। বেশিরভাগ নেতা হয়তো বক্তৃতার মাঝপথে আরেক দিকে চলে যান, সেন্টেন্সের মাঝপথে আরেকটা সেন্টেন্স ধরেন, আপনি কিন্তু খুবই গোছালো থাকে। আমার মনে হলো এই কথাটা ঠিক হতে পারে। তার পরের ঘটনা লাস্ট যেটাতে আবার এই প্রসঙ্গ শেষ করব, খুব নিজের কথা বলছি না, নিজের প্রশংসা করছি। আপনার কথা শোনার জন্যই আজকে আমার ডাইরেক্ট শিক্ষক ছিলেন না, কিন্তু ইউনিভার্সিটিতে শিক্ষক ছিলেন সৈয়দ আলী হাসান। ভদ্রলোক, খুব ভালো কবিতা লিখতেন, ইংরেজির ছাত্র কিন্তু বাংলা পড়াতেন। উনি বাংলার অধ্যাপক ছিলেন, ডিন ছিলেন হিউম্যান আর্টস ফ্যাকাল্টির। কবিতা লিখতে তার একটা কবিতা ছিল রবীন্দ্রনাথের প্রতি। কবিতার লাইন হচ্ছে, আমার কথাগুলোকে যদি আমি পাখির পালকের মতো সাজাতে পারতাম, তাহলে আমি তোমার কাছে পৌঁছাতে পারতাম। মানে আধুনিক কবিতা বুঝিও না আমি, কিন্তু এই কবিতাটা আমি বুঝলাম। উনি কথা যখন বলতেন না শোনার মতো, গলাটা খুবই সুন্দর ছিল, ভারী গম্ভীর এবং মিষ্টি। আবৃত্তি করতেন খুবই চমৎকার। এই কবিতা একদিন আবৃত্তি করেছেন, মানে আমার 1 বছর এতগুলো বছর পরে আমার সেটা মনে আছে। তো আমার এইটার একটা নেশা ছিল যে কথার মধ্যে আমি মানে ওরকম জাদু তৈরি করতে পারি কিনা, মানে এমন সিম্পলভাবে বলবো কিন্তু মানুষের হার্ট টাচ করতে পারে, এইরকম একটা ছিল। কিন্তু আমি এইটা কারোর একটা পপুলার বক্তা হয়ে যাবো তা কখনো বুঝি নাই। আমার মনে হয় যে সেটা ছাত্র জীবনে এটার সব মিলে খুবই ভালো ছিল। এখন ধরেন বয়স হচ্ছে, আগের মতো তো মডিউলেশন থাকে না, স্বরের উত্থান পতন কোথায় কীভাবে নেবেন সেটা যত ভালো পারতাম, এখনও তো তত ভালো পারি না। কিন্তু এখনও আমার বক্তৃতা আমি মনে করি লোকজন পছন্দ করে। আই এম 76 অলমোস্ট, 75-এর শেষ দিকে, কিন্তু আমি এখনও বক্তৃতা করতে ভালোবাসি। এবং আমি এখনও মানে একটা বক্তৃতা করবার আগে কন্টেন্ট ভাবি না, আমি ভেবে বক্তৃতা করে শুরু করি, এসে যায়। কিন্তু ওই সময় আমি সবসময় ওই যে শব্দ নিয়ে খেলা করে, যেটা সৈয়দ আলী হাসান করতেন, এইটা করবার চেষ্টা করি। এবং কোনো জটিলতা করি না, সিম্পল করি, ভালো মন্দ তো শ্রোতাদের কাছে। আপনার বক্তব্যে একটা কথা সবসময় শুনি, নিশ্চয়ই এটা আপনার পরিকল্পনা, স্বপ্ন, কল্যাণ রাষ্ট্র। একটু যদি বিস্তারিত বলেন, কি স্বপ্ন দেখেন, কল্যাণ রাষ্ট্রটা আসলে কি, কিভাবে গড়তে চান? মানে খুব সহজ করে একটা জিনিস যদি আমি বলি, ধরেন একটা রাষ্ট্রের সমস্ত তৎপরতা, সমস্ত কর্ম জনগণের কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত হবে। আপনি আমাকে বলতে পারেন তো রাষ্ট্র তো তাই করে, আমি বলি না, করে না। গত 15 বছর দেখেন সবই কী করেছে, করেনি। আপনি ধরেন হঠাৎ করে দেখেন জিনিসের দাম বাড়াচ্ছে, জনগণের কল্যাণের কথা ভেবে নাকি ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ অনুযায়ী?
নাকি বিদেশি কারো পরামর্শ অনুযায়ী, নাকি দেশীয় যারা ব্যবসায়ী তাদের পরামর্শ অনুযায়ী? হ্যাঁ, হতে পারে ক্ষমতায় যারা আছেন তারা ইচ্ছা করে জনগণের কষ্ট বাড়িয়ে দেওয়ার কি চেষ্টা করেন, তাহলে তো তারা আনপপুলার হয়ে যান। তারা হয়তো করেন যাতে মানুষের কল্যাণ হয়, কিন্তু এইটাই একটা হোল থিওরি, কি করলে আপনি জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারেন। আপনি সম্ভবত জানেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এইটার উপরে একটা নিয়মিত গবেষণা করে, প্রচুর বক্তৃতা আছে, প্রচুর লিটারেচার আছে তাদের। আমি সবগুলো পাই না, কিন্তু যখন যখন পাই ওগুলো পড়ি। মানে কল্যাণ রাষ্ট্রটাও এক এক জায়গায় তো এক এক রকম, সব জায়গায় কখনোই মানে একটা জিনিসের কার্বন কপি আরেক জায়গায় আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ইভেন ধরেন যেরকম করে আপনার করে ভুটান করে, ওটা কল্যাণ রাষ্ট্র হয়তো বলে না, কিন্তু ওইখানে সুখের মন্ত্রণালয় আছে। কি অদ্ভুত বিষয়, মানুষের সুখ কেমনি নিশ্চিত হবে। যেমন যে চমৎকার একটা মাঠের মতো বানিয়েছে ছাদের উপরে, পরিবেশটা কত সুন্দর। ওদের পরিবেশ মন্ত্রণালয় সত্যি সত্যি পরিবেশ ঠিক রাখে। পানীয় পান করবার মতো পানি যা তা যাতে বিশুদ্ধ থাকে, পরিমিত বাতাস যেন পাওয়া যায়, স্পেস যাতে থাকে, ওয়ার্কিং স্পেস আমরা বলি না কম হয়ে গেছে, আরও বেশি হওয়া দরকার ছিল, তা যাতে দেওয়া যায়। তো এই রকম করে এক এক জায়গায় এক একটা কনসেপ্ট। বাংলাদেশের মানে প্রশ্নে যদি বলেন, তাহলে প্রথম বলবো বাংলাদেশ তো একটা ক্ষুধার দেশ। এইখানে এখনও 3,60,00,000, এবারে সর্বশেষ যে পরিসংখ্যান হয়েছে 3,60,00,000 লোক গরিব। আপনি কি গরিবই দূর করেন? সম্ভব কি? আমি মনে করি সম্ভব। মানুষের মধ্যে যে অসম বন্টন আছে সেটা বন্ধ করা সম্ভব। বিশেষ করে ধরেন এই কম্পিউটার আসবার পরে এখন তো ডিস্ট্রিবিউশনে কোনো 2 নম্বরই করবার জায়গাই নেই। আপনি 1000 লোকের মধ্যে কয়েক লক্ষ টাকা বিতরণ করতে চান, আপনি কাউকে দিলেন তো ও দিচ্ছে না, আমাকে 10 টাকা ঘুষ দাও, না দেবে না, ওই সুযোগই নেই, আপনি টেলিগ্রাফিক ট্রান্সফার করে দিতে পারেন। মানে আমি বলছি ডিভাইসটা এরকম হয়েছে, বোথ ফর ইকোনমিক্স, আপনার ডেভেলপমেন্ট ভার্টিক্যাল করেন অথবা ল্যাটারাল করেন, মানে জনগণের মধ্যে সম্পদ সুষম বন্টন করেন, আবার উন্নয়নেও উপরের দিকে যান, দুটোই ডিভাইসের মধ্যে দিয়ে এমন করে সম্ভব যাতে ম্যাক্সিমাম পিপল ম্যাক্সিমাম বেনিফিটটা পায়। আমি বুঝি যে কল্যাণ রাষ্ট্রটা এই রকম। এখন এইটা আবারও বলি, আমেরিকাও নিজেদের কল্যাণ রাষ্ট্র বলে, পুরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি নিজেদের কল্যাণ রাষ্ট্র বলছে, ইউরোপও তাদের কল্যাণ রাষ্ট্র বলে। আর বাংলাদেশের বেলা দেখেন, বিএনপি, আওয়ামী লীগ এখন তো নেই, জামাত ইসলাম সবাই কল্যাণ রাষ্ট্র বলে। আমিও বলি, আমি দেখেছি অনেক দেশ অনেক পার্টি কল্যাণ রাষ্ট্র বলে, হয়তো ব্যাখ্যা তাদের কাছে নেই। কিন্তু এইটা আমি বলি কেমন, যে কয়টা বাজেটের মধ্যে দেওয়া হয়েছে সবগুলো বাজেট আমরা অ্যানালিসিস করেছি, প্রত্যেকটা বাজেটের উপর আমরা বলি যে এই বাজেটে এইখানেই অ্যালোকেশন না দিয়ে বরঞ্চ এই জায়গায় যদি দিতেন তাহলে জনগণের কল্যাণ বেশি হতো। দ্যাট ওয়ে আপনি ডাইরেক্ট করছেন যে কীরকম করে সত্যি সত্যি জনগণের সর্বোত্তম বা সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা যায়, এবং সেইভাবে একটা কল্যাণ রাষ্ট্র করা সম্ভব। এই যে কেরালা, যদিও আলাদা রাষ্ট্র নয়, রাজ্য, কিন্তু সেখানে তো এরকম পরিস্থিতি হয়েছিল। অনেকে বলেন ওয়েস্ট বেঙ্গল জ্যোতিবাবুর নেতৃত্বেও এই পথে হাঁটছিল, যদিও শেষের দিকে এটা তো অনেক ওলটপালট হয়ে গেল। কিন্তু আমি মনে করি যে এইভাবে বাংলাদেশের কল্যাণ করা সম্ভব। আর আরেকটা কথা আমি বলবো, বাংলাদেশের জনগণ অদ্ভুত। মানে প্রত্যেক জাতিরই কিছু দোষ থাকে, কিছু ভালো দিক থাকে, কিন্তু বাংলাদেশের জনগণ যে রকম কষ্ট সহিষ্ণু, যেই রকম পরিশ্রমী, যেই রকম তাদের ধৈর্য, এটা বহু দেশ কল্পনাই করতে পারে না। আমি এবং আখতারুজ্জামান ডাকসু ছিলেন, একবার জার্মানি গেছি। আমরা যখন ফিরে আসবো একটা ট্যাক্সিতে করে এয়ারপোর্টে যাচ্ছি, আমাদের কথাবার্তায় ড্রাইভারটা বুঝলো, জিজ্ঞেস করলো ইউ আর ফ্রম বাংলাদেশ? মনে হয় হ্যাঁ। তুমি চেনো? কয় না, আমি এত কিছু চিনি না, কিন্তু আমি টেলিভিশনে বাংলাদেশ দেখেছি। আমি কী দেখেছো? তার ল্যাঙ্গুয়েজটা শোনেন, এটা আমি সমস্ত দর্শকদেরই শোনার জন্য অনুরোধ করি। বলছে দে লিভ অন ব্যাম্বো, স্নেক মুভ অ্যারাউন্ড ওয়াটার অল দ্য ওয়ে বাট দে স্মাইল। তো প্রথম বুঝি নাই, পরে সে বুঝিয়ে দিল। আক্তার বলল, মানে একটা বন্যার ছবি সে টেলিভিশনে দেখেছে, মাচাঙের উপরে বাচ্চা শিশু অন্যরা আছে, পানিতে সাপ ভেসে যাচ্ছে, ওরা খেলা করছে। ওর কাছে এইটা অবিশ্বাস্য, এটা কীভাবে হয়, বাট উই লিভ অন দ্যাট। এটাই তো সত্যি। আমাদের মানে গ্রাম এলাকায় বসত বাড়িতে তার শোয়ার ঘরের পাশ দিয়ে সাপ ভরে, হয়তো মেঝের মধ্যে দিয়ে সাপ ভরে, সে তো বেঁচে আছে ওখানে, হয়তো একবেলা খায় আর একবেলা খায় না, তার কোনো কমপ্লেন নাই, যাই কিছু বলে আল্লাহ যা দেয় তাতেই ভালো। মানে এই রকম কিন্তু প্রায়
অ্যাবসেন্ট আমি মনে করি বহু জায়গাতে ধৈর্যের দিক থেকে। সেই জাতিকে আমরা গড়ে তুলতে পারলাম না। আমার কাছে মনে হয় যে এটা হলো লিডারশিপের প্রপার জিনিসটা বোঝার ব্যর্থতা, এবং তাকে পরিবর্তনের যে চিন্তা খুব ডিপলি সেটা করেওনি, সেটা বাস্তবায়নের চেষ্টা করেনি। আচ্ছা, আপনি বেশ কয়েকবার আপনার কথার মধ্যে বললেন যে গত 15 বছর। সেদিন আমার এক অতিথিকে আমি প্রশ্ন করেছিলাম যে উনি বারে বারে বলছেন যে গত 54-55 বছর কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে তার আগে কি আপনি সবকিছু আপনার মতো পেয়েছেন? তো উনি অবশ্যই প্রশ্নটা বুঝেছিলেন। ঠিক তেমনই আমি আপনাকে বলছি, গত 15 বছর ঠিক আছে, ভালো হয়নি, তার আগের সময়গুলোর ব্যাখ্যা কি আপনার কাছে বা বিশ্লেষণ কি? মানে আলাদা আলাদা করে যদি ব্যাখ্যা করতে পারে তাহলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু মানে পুরোটা নেগেটিভ করে বলছি আমি সেরকম না। আবার হয়তো আমি যেভাবে বলেছি তাতে হয়তো আপনি ওরকম বুঝ আসছে। ধরেন যে 54 সালে আমরা ছিলাম 4 কোটি পরিবার, মানে কবিতার মধ্যে আছে, মানে জনসংখ্যা 4 কোটি আমাদের। বাংলাদেশ স্বাধীন যখন হলো তখন 7.5 কোটি। 7.5 কোটি জনসংখ্যার সময় বাংলাদেশের দুর্ভিক্ষ ছিল। 74 দুর্ভিক্ষ হয়েছে না? আজকে দেখেন 20 কোটি মানুষ, 18 কোটি সরকার বলছে, আমার হিসাব 20 কোটির কম হবে না। এখন তো ওই দুর্ভিক্ষ নেই। এখন মানে চালের এখন না খেয়ে মরার ঘটনা ঘটে নাই। চালের উৎপাদন অনেক বেড়েছে। তখন উৎপাদন হতো 1,20,000 টন, এখন সেটা 3, 4, 4.5 লাখ টনের মতো হয়েছে। তাহলে উন্নতি তো হয়েছে, এইটা অস্বীকার করা যাবে না। কিন্তু হয় কি, ধরেন ওই যে বলে না, আপনি বেতন বাড়িয়েছেন 10 টাকা, জিনিসের দাম বেড়েছে 20 টাকা, তাহলেই কেমনি হবে? ওই অর্থে হয়নি। আবার যদি এরকম বলেন, বাংলাদেশে ঢাকার বহু জায়গায় দেখলে আপনার মনে হবে যে ইউরোপ দেখছেন আপনি। এই যে ফ্লাইওভার ইত্যাদি ইত্যাদি যা হয়েছে সব একটা মডার্ন সিটির রূপও তো নিয়েছে। কিন্তু এইটা আবার আনইভেন ডেভেলপমেন্ট, এর মধ্যে আবার দরিদ্রের সংখ্যাও বাড়ছে। তো এই সব মিলে যদি বলি তাহলে 54 বছর আমাদের আরও ভালো হতে পারতো, সেটা হয়নি। আমি এরকম করে বলাটাই উচিত মনে করি। এখন অনেকে ধরেন মাঠের বক্তৃতার সবাই বলতে গিয়ে হয়তো কারো স্পিরিটে একটা বেশি নেগেটিভিটি আসে, অথবা একটা স্ট্রেস বেশি পড়ে যায়। আর এমনিতেই লেনিন একটা কথা বলতেন, ডেমাগগস মানে মাঠের গরম বক্তারা, দে আর ওয়ার্স্ট এনিমিজ অফ রেভলিউশন অ্যান্ড পিপল। আপনি মানুষকে খালি উত্তেজিত করলেন, গরম করে দিলেন, ভুল তথ্য দিলেন, ওই মানুষ সামনে এগোতে পারবে না। আপনি তাকে আবেগ দেন, সাথে সাথে যুক্তি দেন। আপনি তাকে হতাশার কথা বলেন, কিন্তু আশার আলোটাও তাকে দেখান। তা নাহলে আপনি সেই জাতিকে সামনে তো নিতে পারবেন না। মানে কারো দোষ দিচ্ছি না, কিন্তু আমি মনে করি 54 বছর এরকম করে কাজটা হয় নাই। এর মধ্যে কেউ একটু ভালো করেছেন, কেউ হয়তো তত ভালো করেননি, কেউ হয়তো খুবই খারাপ করেছেন, কেউ হয়তো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছেন। বাট ইন টোটালিটি আমরা আরও ভালো কিছু করতে পারতাম। গত 15 বছরে এই হয়নি, সে হয়নি, সেই গত 15 বছরের সাথে যদি আগের কয়েকটা বছরের তুলনা করেন? আপনার প্রশ্ন শুনে বুঝতে পারছি যে আপনার 15 বছর প্রতি একটা দুর্বলতা আছে। আমি ভুল হতে পারি, আমি ভুল হতে পারি, আমি তো বলছি ভুল হতে পারি, আমি ভুল হতে পারি, কিন্তু এটা এই জন্যে বললাম, হয় কি ধরেন এরকম সবসময় হবে। আপনি এখন আছেন, একটা অ্যাভারেজ প্রাইস ইন্ডেক্স আছে, আপনি একভাবে চলছেন। আপনি পরে গেলেন সামনে, দেখলে যে আরও খারাপ হলো, তখন আপনি বলবেন আগেই ভালো ছিল। এটাও আসলে ভালো ছিল না, কিন্তু আপনি তখন ওইটার কম্প্যারিজনে বলছেন। এখন হয়েছে কি, ধরেন এই ব্যাখ্যাটাই চাচ্ছিলাম না, এখন হয়েছে কি, কিছু কিছু ব্যাপারে সরকারের কাছে মানুষের প্রত্যাশা যত বড় ছিল, সরকার অত ওর কাছে যেতে পারেনি। ফলে ওইটার তুলনায় বলে এর চাইতে তো আগেই ভালো ছিলাম। ট্রাফিক জ্যাম অনেক বেড়েছে। শেখ হাসিনা যখন ছিলেন উনি আমাকে বলতেন যে মানুষের টাকা হয়েছে, উন্নতি হচ্ছে, তাই তো বেশি গাড়ি কেনে, সেই জন্যই জ্যাম হচ্ছে, কী করা যাবে। মানে এখন এগুলো এত নাইভ অ্যান্ড আমি বলবো যে অন্যায় ব্যাখ্যা, যেটা না দেওয়াই উচিত। এমনকি বহু সিটি আছে গাড়ি কেনার ব্যাপারেও রেস্ট্রিকশন করে, যেহেতু ট্রাফিক জ্যাম হতে পারে। তো সেইভাবে যদি দেখেন তাহলে গত 15 বছরে লুটপাটের একটা মহোৎসব চলেছে, এইটা নিয়ে কোনো ভুলই নাই। মানে এটা বারিশ কাণ্ড বলেন, পর্দা কাণ্ড বলেন, আপনার এই যে কী বলে পদ্মা ব্রিজ, তার অ্যাপ্রোচ রোড, একটা 1 কিলোমিটার রাস্তায় প্রায় 22 কোটি টাকা খরচ, এগুলো তো অস্বাভাবিক সব বহুত ঘটনা ঘটেছে আমরা জানি। সব মিলে আমি মনে করি যে যদি আপনি সেগমেন্ট করেন এই সময় এই সময় এই সময় খারাপ ভালো তুলনা করেন, তাহলে গত 15 বছর ওয়ার্স্ট টাইম ছিল আমাদের, এটা মনে করি আমি। যদি স্বাধীনতার পর থেকেই বলি,
আপনি অনেক জাতীয় নেতা, অনেক জনপ্রিয় নেতার সংস্পর্শে গিয়েছেন, দেখেছেন, কথা বলেছেন। যদি তাদের কয়েকজন সম্পর্কে একটু আপনি আপনার মতো করে বলেন, কাকে ভালো লেগেছে বা কার ভিতরে স্বপ্ন দেখেছেন, আদর্শ দেখেছেন, বা কার ভিতরে শুধু বলার জন্য বলা দেখেছেন? আপনি বঙ্গবন্ধুর থেকে নিশ্চয়ই এখনকার অন্যতম জনপ্রিয় তারেক রহমানের সংস্পর্শেও গিয়েছেন। মাঝে মাঝে আমার মনে হয় যে একটু ইনজাস্টিস হয়ে যায়। কেমন, আমি 2বার ডাকসুর ভিপি হয়েছি, আমাকে অনেক লোক চেনে, এখন আমি রাজনীতিতে আছি, খুব ভালো জানে। কিন্তু আমার আগে ডাকসুর ভিপি হয়েছিলেন অথবা ভিপি হননি, ছাত্র রাজনীতি করেছেন, আমার চাইতে অনেক গুণবান যোগ্য মানুষ ফোকাসই পাননি, অত পরিচিত হননি। তো মূল্যায়ন করবার সবাই কেউ বলবে মাহমুদ রহমান মান্নার মতো এই রকম এত ইপোক বেঁকে আর ছাত্র নেতা আসে নাই। ইটস নট রাইট। কারণ এর চাইতে যোগ্য আমি চিনি কয়েকজনকে। পলিটিক্যাল লিডারদের মধ্যে যদি বলেন, মানে বামপন্থী নেতা একসময় ছিলেন, বছরের পর বছর জেল খেটেছেন, কোনো দিন আপোষের চেষ্টাও করেননি। সেই মানুষগুলো একদম পাক পবিত্র লাগে আমার কাছে, কোনো স্পটই দেখি না। আবার আমি মানুষ এরকম দেখছি, নেতা বেশ নাম করেছে, এরকম জনপ্রিয়, কিন্তু তার অতীতে দুটো একটা বড় ধরনের অন্যায় কাজ আছে, মানুষ ওগুলো ভুলে গেছে। তারপর আপনি যে প্রশ্ন করেছেন, আমি সেটা জবাব দেওয়ার চেষ্টা করি। ধরেন শেখ মুজিবুর রহমান, আমি কখনো তাকে ঘনিষ্ঠভাবে দেখিনি। ঘনিষ্ঠভাবে দেখা মানে এই যেমন আমি আপনি কথা বলছি, যেভাবেই হোক না কেন আপনি আমার সম্পর্কে একটা ধারণা নিতে পারছেন, আমি আপনার সম্পর্কে ধারণা নিতে পারছি, ওই রকম কখনো তার সাথে আমার ইন্টারাকশন হয়নি। আমি যা দূর থেকে দেখেছি বা অন্যদের থেকে শুনেছি, সেগুলো মিলে ওনার সম্পর্কে আমি যত কম কথা বলি ততই ভালো মনে করি। একটা হলো চিনি না বলে, 2 নম্বর যেটুকু দেখেছি তার সময় তার বিরুদ্ধে লড়াই করেছি, আমি তার সম্পর্কে খুব রেসপেক্ট নিয়ে কথা আমি বলি না। তবে ঘটনা পরম্পরা, ওই যে বলে না, রাজনীতিবিদদের বেলায় একটা মানুষ আসলে কি সেটা ইম্পর্টেন্ট না, মানুষ তাকে কীভাবে সেটা ইম্পর্টেন্ট। কেন দেখেন, মোহাম্মদ আলী জিন্নাহ সেকুলার লোক ছিলেন, কিন্তু মুসলিম লীগের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং মুসলিম পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছেন। আর মহাত্মা গান্ধী একজন সাত্ত্বিক ব্রাহ্মণ, কিন্তু পরিচয় হয়েছে তার একজন সেকুলার নেতা হিসেবে। ফলে ওইটাই বিষয় যে কীভাবে পরিচিত হন। সেরকম করে যদি দেখেন, এর পরে যারা ছিলেন তাদের বড় আমি কাছে থেকে তো দেখেছি। হোসেন মোহাম্মদ এরশাদ ওয়াজ এ ডিসেন্ট জেন্টলম্যান। মানে অনেকে এখন অবাক হতে পারে, কিন্তু এটাই সত্যি, তার আচার আচরণ খুবই চমৎকার ছিল। যে কয়েকবার আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আমার খুব ভালো লেগেছে তাকে। কিন্তু উনি যেইভাবে ক্ষমতা নিয়েছেন এবং যেইভাবে তাকে টিকে রেখেছেন, সেটা কোনোভাবেই ন্যায্য ছিল না। সেটা তো আর একটা স্টোরি। জিয়াউর রহমান অসাধারণ জনপ্রিয় এখনও আছেন, ভার্চুয়ালি তার নামের উপরেই তো বিএনপিটা চলছে। কিন্তু জিয়াউর রহমান, তার আমলে কর্নেল তারের ফাঁসি হয়েছে, আমি সেই মামলার আসামি ছিলাম, আমার ফিলিং আপনি বুঝতে পারেন, কিন্তু আমি তার সমালোচনা করছি না। জিয়াউর রহমান ফাইন্যান্সিয়ালি অ্যাবসলিউটলি অনেস্ট লোক ছিলেন, এটা কিন্তু অন্য কারো বেলা অতখানি বলা যাবে না। আচ্ছা, তার মানে শেখ মুজিবুর রহমান কি ঘুষ খেতেন? শেখ মুজিবুর রহমান এগুলো করাই লাগতো না, কারণ উনি মনেই করতেন বাংলাদেশ সব আমার, এবং প্র্যাকটিক্যালি ব্যাপারটা তাই ছিল। তার অন্যান্যরা যেটাই করেছেন। তাহলে একইভাবে যদি বেগম জিয়ার কথা বলেন, মানে আমি বেগম জিয়াকে সম্ভবত অন্যান্য যে কোনো নেতাদের চাইতে একটু বেশি ঘনিষ্ঠভাবে দেখেছি। মানে তার এই জানাজায় যে দৃশ্য দেখলাম, সারা দেশের মানুষ দেখেছে, এটা কেউ কখনো দেখেনি, এত লোক কখনো হয়নি। মানে বেগম জিয়াকে যদি আপনি একজন স্টেটসম্যান বলেন, নো, শি ইজ নট দ্যাট। বেগম জিয়াকে যদি একজন রিফর্মার বলতে চান, তাও বলতে পারবেন না। সব মিলে বেগম জিয়াই, এটার কিন্তু আবার কোনো কম্প্যারিজন নেই। কিন্তু বাকি ধরেন আপনি বলতে পারবেন যে, মানে যেমন ধরেন ইন্ডিয়াতে জওহরলাল নেহেরু, বলে হি ওয়াজ এ স্টেটসম্যান। উনি কংগ্রেসে কি গ্রুপিং করেছেন, কেমনে সামনে আসলেন, ওই আলোচনা ভিন্ন, কিন্তু এটা বলা যায়। এরকম করে আমাদের দেশে এই পর্যন্ত যারা যারা আসছেন, এদের কাউকে আপনি ওই রকম গুণে ভূষিতই করতে পারবেন না যে খুবই জ্ঞানী লোক। মানে এই আবুল কালাম আজাদ ইন্ডিয়ান প্রেসিডেন্ট, কত লেখা হচ্ছে ফিলোসফার হিসেবে তাকে, আপনি এখানে কাউকে বলতে পারবেন মাওলানা ভাসানী খামোশ, খুব প্রতিবাদী লোক ছিলেন, কিন্তু উনি
মানুষকে জ্ঞানের আলো কতখানি দিতে পেরেছেন, রাজনীতির জ্ঞান কতখানি দিতে পেরেছেন, ওই বিতর্ক কেউ করছে না, এটা আরেকভাবে যায়। তো সেরকম করে বলছি প্রত্যেকেই প্রত্যেকের মতো, এবং তাদের লিমিটেশনও আছে, তাদের সাকসেসও আছে। এর বাইরে আলাদা করে গ্লোরিফাই করবার মতো আমি দেখছি না। আপনি সম্প্রতি তারেক রহমানের জনপ্রিয়তা দেখেছেন, উপলব্ধি করছেন, এবং তার দলের সঙ্গে আপনার দলের একটি ঐক্য হয়েছে, এবং আপনি একান্তে তার সঙ্গে বৈঠকও করেছেন, নিশ্চয়ই অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার সম্পর্কে যদি একটু জানতে চাই। মানে এটা আর একটা কঠিন প্রশ্ন করলেন, কারণ উনি তো ক্ষমতায় আসেনি, পরে তাকে ওইখানে জাজ করার কোনো সুযোগ নেই। উনি দলেরও দায়িত্বে ওই অর্থে আসেননি, মাত্র এলেন। 17 বছর তো বাইরেই, দলও করেননি। বাইরে থেকেও তো দলটা পরিচালনা বাইরে থেকে করেছেন। যেটা পরিচালনা করেছেন, মানে ওটা যদি দেখেন তাহলে এখন বিএনপির যে উত্থান, তার ক্রেডিট উনিই পাবেন। কিন্তু যতদিন বেগম জিয়া জীবিত ছিলেন ততদিন কেউ তাকে ক্রেডিট দেবে না, ওনাকে দেবে, বেগম জিয়াকে। উনি হয়তো অসুস্থ পড়েই আছেন, এরকম হয় না। যেমন ধরেন আজকে সকালে একজনের সাথে কথা হচ্ছে, এই বিএনপির জনপ্রিয়তা ইত্যাদি নিয়ে কথা, তিনি বললেন যে ভাই, যাই জনপ্রিয় ছিল বিএনপি, বেগম জিয়া মারা যাবার পরে এটা দ্বিগুণ হয়ে গেছে। এবং আমি মনে করি তার মৃত্যুতে মানুষ শোকাভিভূত, তাদের সমস্ত সিম্প্যাথি গেছে অন বিএনপি, ন্যাচারালি অন তারেক জিয়া। ফলে তারেক জিয়া এখন পর্যন্ত তার পিতার এবং তার মাতার আলোকে আলোকিত আছেন। উনি নিজের মতো করে কদ্দূর হয়েছেন, এটা হয়তো অনেকখানি হয়েছেন। ধরেন, যেহেতু আমাকে ব্যক্তিগত সম্পর্কের কথা বললেন, যে সমালোচনা তার নামে আওয়ামী লীগ আমলে হয়েছে, এখন শেখ হাসিনা করেছেন, সবাই করেছেন, আপনি কথা বললে ভালো লাগবে। উনি কথা বলছে খুব সিম্পল। এর মধ্যে বিবিসির একটা ইন্টারভিউ নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল তার, খুবই চমৎকার ইন্টারভিউ দিয়েছেন, সবাই বলেছেন, এবং এটা ঠিক। এখনও আমার সাথে এর মধ্যে 2-3 বার যাই কথা হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। মনে হয় নাই যে, যেমন অনেক নেতা আছেন, অনেক বড় হয়েছেন, অযথা কথা বলেন, মানে ওই কথাগুলো বলার দরকার নেই, বেশি কথা বলেন, এইরকম দেখেছি আমি, নামটাম বলবো না। কিন্তু তারেক জিয়াকে খুব মেজার মনে হয়েছে আমার। তার সম্পর্কে যে ইমেজ বাইরে আছে, সেই ইমেজের কাছেও আমি কিছু দেখিনি, বরঞ্চ ওই জায়গাতে কম্পোজ দেখেছি। কিন্তু তারপর আমি বলি যে আমি কোনো স্তাবক নই, অযথা কেন বলবো, আমি তো তাকে আরও ভালো কিছু দেখতে চাই, সেই ভালো কিছু দেখার জন্য অপেক্ষা করছি। উনি যদি সেটা দেখাতে পারেন তখন উচ্চ কণ্ঠে বলবো, কিন্তু তার আগে থেকেই বললে লোকে মনে করবে ও তো এখন, মানে এখন নমিনেশনের জন্য একে কতকে তার ভালো কথা বলছে, কতকে একটা মন্ত্রী হবে এই আশা করে ভালো কথা বলছে। এগুলো থেকে যদি আপনি আলাদা থাকতে পারেন, তাহলে আমি 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 মনে করি যে ওইটার ভিত্তিতে আমি কথা বলছি না। আমি মনে করি তার সম্পর্কে যে প্রচার করা হয়েছিল, এগুলো প্রায় সবই তিনি মিথ্যা প্রতিপন্ন করতে পেরেছেন, প্রায় সবই বললাম, কারণ সবই এখনও আসে নাই। আর এরকম তো ধারণা করাই যেতে পারে যে ফেব্রুয়ারির ধরেন 13-14 তারিখ থেকে উনি হয়তো দেশের প্রধানমন্ত্রী, তখন থেকে তাকে দেখা যাবে যে উনি কী করছেন। আরেকজন কিন্তু বাদ পড়ে গেলেন, যার সঙ্গে সবচেয়ে বেশি সংশ্লিষ্টতা ছিল, যার দল করেছেন বা দীর্ঘদিন দেশ চালিয়েছেন, তার সম্পর্কে তো কিছু বললেন না। কার কথা বলছে? শেখ হাসিনা। মানে তার সম্পর্কে সারা দেশ এত বলেছে, এরপরে বলার কিছু থাকে না। কিন্তু আমি একটা জিনিস, এটা আমি আগে বলেছি, এখনও বলবো, মানে শেখ হাসিনা খুব অভিনয় করতে পারতেন, পরিস্থিতির সাথে নিজেকে বিলিয়ে প্রেজেন্ট করতে পারতেন। এগুলো একটা যোগ্যতা বটে, আবার এগুলো আপনার প্রতারণার জন্য খুব বড় কাজ দেয়। ওনার এইসব দিকে আমি কোনো গুণ দেখি না। সবচেয়ে বড় কথা হলো যে প্রথম দিকে শেখ হাসিনাকে যেরকম আমি দেখতাম, তখন আমার মনে হতো, আমি তো ধরেন যখন এই যে সমাজতন্ত্র ভেঙে গেল, কি করব, ভেতর ভেতরে কাঁদি। আবার তো রাজনীতি করারই জায়গা নেই, আবার তো ফিলসফি নেই। পলিটিক্সের একটা ফিলসফি লাগবে, একটা ন্যারেটিভ লাগবে, একটা ব্যাখ্যা বক্তব্য লাগবে। এখন কি দেব? সেই সময় উনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন, এবং আমি বলবো খুব বুদ্ধিমত্তার সাথে কথা বলেছিলেন বলে আমি তার দলে যোগ দিয়েছিলাম। এখন আমি তার জন্য অনুশোচনা করি না, কিন্তু এটা মনে করি তাকে যে রকম ভেবেছিলাম উনি তার কাছে ছিলেন না,
আমি এত বড় ভুল ভাবলাম কেন? তার প্রতি হয়তো আমার কোনো একটা অন্ধ কিছু ছিল, যে জন্য আমি তাকে বিশ্বাস করেছি। কিন্তু পরবর্তী যা দেখেছি, একটাই হচ্ছে, ধরেন কেউ যদি তাকে বুদ্ধিমতী বলতে চান, বলতে পারেন না বুঝে। তা উনি খুবই বুদ্ধি রাখেন, এটা মানি আমি। খুবই কৌশল করেন, কিন্তু সবগুলো হলো বুদ্ধিমতী বলার চাইতে চতুর বলেন। কৌশল করার চাইতে মানে তাকে কি ল্যাঙ্গুয়েজ বলা যায়, কৌশল করেন। মানে এগুলোর মধ্যে কোনো আপনি সিনসিয়ারিটিটা বুঝবেন না। প্রথম দিকে মনে করতাম, যখন উনি বলতেন, মাহাথির মোহাম্মদের কথা বলতেন, সিং বেনরির কথা বলতেন, আর কামাল আতাতুর্কের কথা বলতেন, সেভাবেই দেশ গড়ে তুলতে চান। কিন্তু সেইভাবে দেশ গড়ে তুলতে চাওয়ার মানে এই নয় যে উন্নয়নের নাম করে মেগা প্রজেক্ট করবেন, 20,000 কোটি টাকার প্রজেক্ট 40,000 কোটি টাকা নিয়ে যাবেন। আর রূপপুর প্রকল্প নিয়ে যে কী হয়েছে সেটা তো দেখাই গেল। তো ওইসব কারণে ওনার পক্ষে কোনো গুণ কীর্তন করতে পারবো না আমি। তবে নিশ্চয়ই একজন হিউম্যান বিইং হিসেবে তারও অনেক গুণাবলী আছে, যেটা হয়তো আসেনি সামনে। ওই ধরনের আছে, তিনি খুব সহজে মিশতে পারে। যেমন ফরহাদ মাজার একবার বিচিত্রায় প্রবন্ধ রেখেছিলেন তার উপরে, শেখ হাসিনা খুব সহজেই নিজের বোন মনে করা যায়, আপন কিছু মনে করা যায়, তার কাছে মন খুলে কথা বলা যায়। এবং তার প্রতিদ্বন্দ্বী বা তার প্রতিযোগিতা ছিল বেগম জিয়া, কিন্তু সেই তুলনায় বেগম জিয়ার সাথে চট করে ওপেন হওয়া যায় না। উনি বেশ নিজেকে একটা আবরণের মধ্যে রাখেন, এক ধরনের ব্যক্তিত্বের আবরণ বা যেভাবে বলেন, ওইটা আবার ওই জায়গাতে। আবার আপনি চুলবুলিও বলতে পারেন, আরে খালি কথা বলে আর রসিকতা করে। আপনি একটা আপন মানে কাছে টানা টাচ পাবেন, আবার হঠাৎ করে খেপে গেলে এমন রকমের একটা ব্লো দেবে, এমন অপমান করে বসবে যে আপনি আর সেটা দিতেই পারবেন না। তো সব মিলে যতটুকু ভালো বললাম, ভালো না হলে আমি তাকে খুব ভালোভাবে দেখি না। আচ্ছা, এত কিছুর পরও নির্বাচনের খুব কাছাকাছি, তারপরও মানুষের ভিতরে একটা শঙ্কা আছে, নির্বাচন কি হবে? আপনার ভিতরে কি এরকম কোনো শঙ্কা আছে? কি জানি, আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাঙালি জাতি একটু বেশি শঙ্কাপ্রবণ। এখন নির্বাচন না হবার মতো একটা গায়েবী আচ্ছড়া বন্ধ হওয়ার কিছু নেই। অথবা ধরেন হঠাৎ করেই নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে অভিযোগ তুলে বড় বড় 2-3টা পার্টি নির্বাচন বর্জন করলো, তখন এটাকে নির্বাচন বলতে পারবে কি না? তখন সরকারকে এই নির্বাচন চালিয়ে দেবে নাকি বন্ধ করে দেবে? ওই রকম বিশেষ বিশেষ পরিস্থিতির কথা তো বলা যাবে না। কিন্তু অ্যাজ দ্য থিং গোজ, এটাতে ইলেকশনই যাবে, এটা অন্য কোথাও যেতে পারবে না। নির্বাচন নিশ্চয়ই হলো, ধরে নিলাম নির্বাচন হলো, কিন্তু সবার যে একটা সম্পৃক্ততা, উৎসাহ, সেটা কিন্তু মাঠ পর্যায়ে আপনি দেখছেন কি না? মানে এখন আপনি এই কথার মানে যদি এমন হয় যে সবাই বলতে আওয়ামী লীগ বা তারা যারা ছিল তারা যদি থাকলে ভালো ছিল, কিন্তু থাকলে গোলমালও বেশি হতে পারত। আওয়ামী লীগকে মানুষ এখনও সহ্য করতে পারে না। আওয়ামী লীগ মাঠে যদি আসতো, তারা অ্যাগ্রেসিভলি আসতো, সোবারলি আসতো বলে আমি মনে করি না। এখন পর্যন্ত শেখ হাসিনা যেসব বক্তব্য দেন, তাতে সোবারলি আসার মতো কোনো অ্যাটিচিউড তাদের নাই। ওটা আরও গোলযোগ তৈরি করতো, ওই ভোট হতে পারতো বলে আমি মনে করি না। কিন্তু সাধারণভাবে যদি বলেন সবাই মিলে করলে তো ভালো লাগে, ভালো। গভর্নমেন্ট যে রেস্ট্রিকশনটা করছে এই জন্যে, অথবা ধরেন নির্বাচনকে তারা যেরকম করে বোঝে যতখানি সম্ভব নিরপেক্ষ বা মানে সবার কাছে গ্রহণযোগ্য করতে চাচ্ছেন, তাতে টাইটনেস বেশি হচ্ছে। ইলেকশন ক্যাম্পেইন করবার জন্য আপনি ভার্চুয়ালি 20 দিন সময় পাচ্ছেন, টোটাল ইলেকশন। মানে ধরেন 21 বা 22 তারিখ থেকে শুরু করলেন, তারপরে 12 তারিখ পর্যন্ত কয়দিন হয়? 9, 12, 20 দিন। এর মধ্যে কয়েকটা ছুটি যাবে হয়তো, এগুলো মিলে বলছি। এত অল্প সময় একটা ইলেকশন, ফলে এটার যে একটা মানে ওয়েভ তৈরি হবে সেটা হতে পারেনি এখন পর্যন্ত। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখছেন? আওয়ামী লীগ, আমি সর্বশেষ একটা কথা শুনেছি, আবার একটা কথা মানে উনি নাকি বলেছেন শেখ হাসিনা যে উনি আর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে যাবেন না এবং ইন্ডিয়াতেই চিরস্থায়ীভাবে বসবাস করবেন। সত্যি সত্যি যদি আওয়ামী লীগে ফিরে না আসেন, একবার যে বলা হচ্ছিল রিফাইন্ড আওয়ামী লীগ, সেই রকম একটা কিছু স্ট্রাকচার করে সেই আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে আসতে চায়, তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে হয়তো। কারণ আওয়ামী লীগের এত লম্বা ঐতিহ্য আছে, মানে চাইলেও তো আপনি ভুলে যেতে পারছেন না।
প্রচুর সমর্থক গোষ্ঠী এখনও আছে, এটাও অস্বীকার করা যাচ্ছে না। আর অস্বীকার করবেনই বা কেন? যদি এদেরকে আপনি পজিটিভলি দেশ গঠনের কাজে লাগাতে পারেন, দেশের রাজনীতিকে আরও পরিচালিত করবার কাজে লাগাতে পারেন, তাতে আপনার আপত্তি থাকবে কেন? কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের সেই অ্যাটিচিউড দেখছি না আমি। যদি মানে আগের মতো ওই যুদ্ধ দিয়ে অ্যাটিচিউড দিয়ে করতে চায়, ওইটাতে আওয়ামী লীগ ফিরতে পারবে না। ফেসিস্ট শব্দটা সবাইকেই এই তকমা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কেউ কোনো কালে করেছে কিন্তু তার বিরুদ্ধে কোনো অপরাধ নেই, তারপরও ফেসিস্টের দোষর। এই যে সহজ একটি তকমা দিয়ে একটা মব সৃষ্টি করা, এটা কি প্রতিরোধ করা সম্ভব না? বা এই প্রতিরোধ করবেন কেন? ফ্যাসিস্টের দোষর মানে ধরেন আপনি খুবই ভালো মানুষ, কিন্তু আপনার বন্ধু একজন খুবই খারাপ লোক, আপনি খারাপ মানুষের বন্ধু বললে আবার দোষ কি? আপনি আসলে আওয়ামী লীগের সঙ্গে একসময় তো আপনিও জড়িত ছিলেন। ছিলাম। তা আওয়ামী লীগ করা মানেই কি ফেসিস্ট? না, আওয়ামী লীগ করা মানেই কারণ ওই সেরকমই তো তকমা। আওয়ামী লীগ যখন ওই কীর্তিগুলো করেছে তখন তার সাথে ছিলেন, যদি তাই হয় তো সেটাই বলা হচ্ছে। দোষর মানে তাই বোঝায়। আপনি হয়তো নিজে গিয়ে কাউকে খুন করেননি, নিজে কারো মাথায় বাড়ি দেননি, কারো সম্পদ লুট করেননি, কিন্তু অন্যরা যখন করেছে আপনি দেখেছেন, কিছু বলেননি। আপনি জানেন যে এখন কালকে এটা হবে, এরকম বলার মতো কি অবস্থা ছিল সবার পক্ষে? আমি তো বলেছি, আপনি বলেননি, তো আমি আপনাকে মার্কস দেবো কেন? আমি তো বলেছি, আমি জেল কেটেছি, আপনি বলেননি। আমার কি আপনাকে বলতে হবে আপনি বড় ভালো কাজ করেছেন, চুপচাপ ছিলেন? বলবো না। আমি বলবো ওই যে বলে অন্যায় যে করে অন্যায় যে সয়, ওই তো ওই ঘৃণার ব্যাপারটা থাকবে। তারপরেও কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ অনেক ভালো, কারণ ব্যাপক হারে সব আওয়ামী লীগেরদের ধরে ধরে জেলে দেওয়া হচ্ছে না, যেটা আওয়ামী লীগ করেছে। এখন ভোটের আগে এই একটা কাজ হবে, কেউ চাইবে আওয়ামী লীগকে পক্ষে আনতে যাতে ভোট পাওয়া যায়, আর যদি ভোটটা দেয় তাহলে জেলে ভরিয়ে দেবো, কিন্তু তুমি যদি আমাকে ভোট দাও তোমার মামলাও দেখবো। এগুলো হবে। এগুলো না হওয়া ভালো ছিল, কিন্তু ঠেকানো যাবে না, যেহেতু ক্ষমতার লড়াই, ভোট মানে তো ক্ষমতার লড়াই। সেখানে যে যেরকম করে পারে নিজেদেরকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে, তাতে আওয়ামী লীগ বেনিফিট পাবে, কিন্তু রাজনৈতিকভাবে পাবে না। রিফাইন্ড আওয়ামী লীগের কথা বললেন, কিভাবে এটা সম্ভব? আওয়ামী লীগ অনেক রিফাইন্ড লোক আছে। কারা কারা? ভালো ভালো না, নাম ওরকম করে বলা উচিত হবে না, নাহলে আমি নিশ্চয়ই বলতে পারি। তেমন যদি আওয়ামী লীগ হয়, তাদের সঙ্গে কি আবার রাজনীতিতে দেখবো আপনাকে? এটা জানি অনেক ভবিষ্যতের কথা, তো এরকম করে বলা উচিত। আমি নিশ্চয়ই দলে যোগ দেবো না, কারণ আমার নিজের দল আছে, আমি সেটাকে গড়ে তোলার চেষ্টা করছি। ওই রকম একটা দল যদি তৈরি হয়, কাজ করে, তারপর তাদের কাজ দেখে আমাকে বলতে হবে না, হয়তো অনেকেই মনে করবে অ্যালাইনমেন্ট হবে। জামাত ইসলামের মতো দল এখন তো রীতিমতো ফার্স্ট অপোজিশনের জায়গায় চলে এসছে। অনেক বছর লেগেছে, আওয়ামী লীগের কত বছর লাগবে তা আমি জানি না, কিন্তু আওয়ামী লীগ যদি ওই রকম ধৈর্যের সাথে কাজ করে আবার নিশ্চয়ই ফিরবে। যখন জাতীয় নির্বাচন হয় এবং পরবর্তীতে যারা সরকার গঠন করেন, তাদের যদি অতি সংখ্যায় বিজয়টা থাকে, বড় বিজয় থাকে, বিজয়ের পরে তারা অনেক ভুল করেন, যেটা দেখেছি আমরা। সরকার পরিচালনার ক্ষেত্রে একটা বাধা কিনা? অবশ্যই, ওই যে বলেন অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউটলি। আপনি পার্লামেন্টে এমন সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন যে ইচ্ছে করে কনস্টিটিউশন বদলে দিতে পারেন, 2/3 মেজরিটি পেয়েছেন, তারপরে ধরাকে সরা জ্ঞান করবেনই তো, আইন নিজেই বানাতে পারছেন, তখন আপনি মানুষকে মানুষ মনে করবেন না। এই জন্যেই ওই শব্দটা, ওই কথাটা এসছে। এবং এখনও যেমন ধরেন, আমি এটা সরাসরি তারেক রহমান সাহেবকেই বলেছি, আমি কোনোভাবেই চাই না যে আপনি 2/3 মেজরিটিতে যেতে, সিম্পল মেজরিটিতে জিতে ক্ষমতায় যান, ঠিক আছে, কারণ ভালো অপোজিশন না থাকলে গভর্নমেন্ট ভালো চলে না, এটা ঠিক কথা। এখন উনি কিন্তু এই সমস্ত কথায় রেসপন্ড করেছেন খুব ভালো। শেষ পর্যন্ত কী করবেন ওই যে বললাম, সেটা দেখতে হবে। আমি ওরকম করে তাকে সার্টিফিকেট দেবো কেন? না, ওনার মধ্যে আমি একটা মহান মানুষ দেখেছি, এগুলো বলার কোনো মানে নেই। বরঞ্চ আপনি যদি এই সতর্ক অবস্থার মধ্যে থাকেন, তাকেও সতর্ক রাখেন, তাহলেই কল্যাণ হতে পারে, সেটাই করা উচিত। আপনি যেখান থেকে নির্বাচন করবেন, আপনি তাদের কাছে কি সুযোগ প্রার্থনা করেন কিনা, নাকি আপনি মনে হয় যে তাদের আপনি আপনার কাজ দিয়ে তাদেরকে বুঝাবেন? যদিও বা সেই সুযোগ নাই, এখন সময় খুব অল্প। না, আমি আমার মতো করে একটু বলি, মানে একটা চমৎকার এই পরিবেশে আছি যে দর্শকরা তো এগুলো দেখছেন না। মানে দর্শকবৃন্দ, আমি আপনাদের জন্য বলছি, এটা একটা ছাদের উপরে বাগান, অনেক বড়, প্রায় কত 2 একর বাদে এরকম জমি, কতখানি জানি না, এতখানি ছাদের উপর একদম পুরা ঘাস, চতুর্দিকে গাছ, খুবই একটা মনোরম পরিবেশ।
আমার এরকম মনে হয় এরকম দেশ হতে পারে আমাদের। ওই যে শামসুর রহমানের কবিতা আছে, আমরা এমন বাগান চাই, বাগান মানে আমি দেশ বলছি, উনি বলেছেন আমরা এমন বাগান চাই যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। মানে এমনি এখন ফুলের কাছে তো যেতে পারি না, ফুল বলতে একটা ভালো কিছু। এবং বলছে যেখানে ঘাসের উপরে শুয়ে পায়ের উপরে পা রেখে দিব্যি পা দুটো নাড়বো অকারণ মাঝে মাঝে। খুব প্রিয় কবিতা আমার। মানে একটা অ্যাংজাইটি ফ্রি, কোনো উদ্বেগ উৎকণ্ঠা ছাড়াই আমি একটা ঘাসের উপর শুয়েছি, আকাশ দেখছি, গাছপালা দেখছি, কোনো দুশ্চিন্তা নেই। এরকম জীবন কি হবে? না হবে কেন? ওইরকম দেশ গড়তে পারবো? না পারবো কেন? আচ্ছা, পুরোটা যদি না পারি, এমন একটা দেশ তো করতে পারি আমরা যেটা বাসযোগ্য। সেজন্য ভালোবাসা চাই, পরস্পরের প্রতি ভালোবাসা, পরস্পরকে সম্মান করা, শ্রদ্ধা করা। আমরা ওই রকম একটা দেশ গড়তে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই রকম জীবন, আর বাকি যা করছি আমরা এগুলো পরস্পরের সাথে লড়াই করে, ঝগড়া করে, পরস্পর ক্ষমতার দ্বন্দ্বে হোক, যে কোনো দ্বন্দ্বে হোক, প্রবৃত্ত হয়ে আমরা নিজেদের নষ্ট করে ফেলছি। চলুন, আমরা এখন একটা নতুন সময় তো এসছে, ভোট হবে, ভোটে আমাদের পছন্দ মতো মানুষ নির্বাচিত করি। কোনো দল নয়, কোনো মার্কা নয়, ভালো মানুষ দেখে, ভালো প্রোগ্রাম দেখে, কথা শুনে, মানুষটাকে দেখে ভোট দেন। একটা ভালো সরকার হোক। সেই ভালো সরকারের কাছেও আমাদের খুবই চোখ সজাগ থাকুক, তিনি যেন করে আমাদের আকাঙ্ক্ষার বাইরে কাজ করতে না পারেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম বাণী হচ্ছে ওই এভার ভিজিলেন্স, সদা সতর্ক থাকা। সেই কাজ করতে হবে, সেই রকম দেশ গড়তে পারি। যাতে আমি সুযোগ পেলাম বলে এই আহ্বান আপনাদের কাছে রাখছি। আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা নেই, আমি তো ভোটে দাঁড়াবো। এই ভোটে যারা আমার ভোটার হবেন তাদের কাছে যাব, বলবো আমি কি করতে চাই। তারা যদি মনে করেন যে একে ভোট দেওয়া যায়, তারা ভোট দেবেন। এবং আমি মনে করি, আমি খুব ছোটোবেলায় একটা কথা পড়েছি, জীবনটাই হচ্ছে একটা সর্বাত্মক সংগ্রামের বিরাট পরিমণ্ডল। হোল লাইফটাই স্ট্রাগল। আর আমাদের এই দেশে তো একটা স্ট্রাগলই। আমাদের জীবনকে উপভোগ করবার কোনো সময় আমরা পাইনি, সম্ভবত পাবো না। আমরা সেই সংগ্রামের মধ্যে থেকে যাতে জীবনকে উপভোগ করতে পারি, সেই রকম একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করি আমরা। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন, অনেক কিছু জেনেছি। আপনার ব্যক্তিগত স্বপ্ন, দেশ নিয়ে স্বপ্ন, সবশেষ যেটি বলছিলেন যে উন্মুক্ত ঘাসের ওপর শুয়ে খোলা মনে আকাশ দেখা, খোলা চোখে আকাশ দেখা, এটা অবশ্যই সেই পরিবেশ, সেই নির্ভয়ের পরিবেশ বাংলাদেশে আমরা দেখতে চাই। আপনাকে আবারও ধন্যবাদ দর্শক যারা দেখছিলেন এতক্ষণ।